ডক্টর ইউনূস যখন শপথ নিলেন তখন আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল, কিন্তু পচা গলা ক্ষত সুটকুট দিয়ে আর কয়দিন থেকে রাখা যায়। আস্তে আস্তে ক্রমশই একটা ব্যবধান হচ্ছিল, বিশেষ করে আয়না ঘর পরিদর্শন নিয়ে, আয়না ঘরের আলামত নষ্ট নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার নিয়ে এই সমস্ত নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্বটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছিল। এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে ভিপি নুরুল হক নূরের উপর আক্রমণ নিয়ে সরকার এবং সেনাবাহিনী পুরোই দুটো পার্টে চলে গেল। সেনাবাহিনী এই হামলার বিষয়ে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে সেখানে লিখেছে যে সরকার যেহেতু মব নিয়ন্ত্রণে বদ্ধপরিকর, কাজে এই কারণেই আমরা এই ব্যবস্থা নিয়েছি ভিপি নুরের উপরে। ওদিকে যেই সরকারের দোহাই দিল সেনাবাহিনী, সেই সরকার আবার নিন্দা জানালো। তো সরকার যেহেতু সরকারে আছে, সরকারের থেকেও তারা নিন্দা জানায়, কাজেই এই নিন্দাটা যে সেনাবাহিনীর উপর জানালো এতে কোনো সন্দেহ নেই। কাজে এখন যোজন যোজন দূরত্ব সেনাবাহিনী এবং সরকার। এবং আপনাদেরকে এর আগেও আমি কিছু কাহিনী বলেছি যে গত বছরের শেষের দিকে ডক্টর ইউনূস চেষ্টা করেছিল ওয়াকারুজ্জামানকে অপসারণের জন্য, সেরকম পত্র রেডিও করা হয়েছিল, মানে বরখাস্ত পত্র, সেটা গিয়েছিল রাষ্ট্রপতির সেখানে সাইনের জন্য। তারপর এই নিয়ে একটা জলঘোলা হয় এবং তারপর মার্কিন দূতাবাস এবং বিএনপির মধ্যস্থতায় সে যাত্রায় সেনাপ্রধান রক্ষা পায়। আবার হাসিনা 5ই আগস্ট পালিয়ে গেছে, তো 5ই আগস্টের পরে 22 বা 23 আগস্ট সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেন। এবং তারপরে আসলে এই দুজনের ভিতর অনেক দূরত্ব তৈরি হতে থাকে। এবং ডক্টর ইউনূস যখন খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, তারপরে এই খলিলুর রহমানের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান একটা সম্পর্ক গড়ে ওঠে। সেনাপ্রধান যে কোনো কারণেই হোক তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পছন্দ করতেছিলেন না। এরপর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করে একটা চিঠি পাঠান প্রধান উপদেষ্টা দপ্তরে, কিন্তু সেটা 1 মাস পরে থাকলেও কেউ সাইন করেননি। সেনাপ্রধান বারবার তাগাদা দেন, তারপরে ডক্টর ইউনূস সাইন করেননি। এবং এ থেকে প্রতীয়মান হয় যে সরকার কামরুল হাসানকে সরাতে চায় না। এবং এও গুঞ্জন আছে যে জেনারেল ওয়াকারকে বাদ দিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরকার সেনাপ্রধান বানাতে চেয়েছিল। তো এই যখন অবস্থা, তখন আজকে অর্থনীতিবিদ জিয়া হাসান তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, কে ফেসবুক স্ট্যাটাসে কি লিখলো না লিখলো, আপনি এটা নিয়ে ভিডিও বানান। দেখুন, আমি সবার ফেসবুক স্ট্যাটাস ফলো করি না, যারটা করি সে অত্যন্ত বিশ্বাসযোগ্য। আবার যেই পত্রিকা বিশ্লেষণ করি সেই পত্রিকাগুলো অত্যন্ত বিশ্বাসযোগ্য। কোনো আলতু ফালতু লোক একটা ফেসবুকে কিছু লিখলো আর আমি এখানে সংবাদ বানিয়ে ফেললাম, এটা না। জি হাসান ভালো অর্থনীতিবিদ, উন্নয়ন গবেষক, এবং তার কথাগুলো বিশ্বাসযোগ্য। এবং আর্মির সঙ্গে তার একটা সম্পর্ক এর আগেও ছিল। তো তিনি লিখেছেন যে বাংলাদেশ আর্মি ও সরকারের সম্পর্ক এখন অত্যন্ত খারাপ জায়গায় এসে ঠেকেছে। উভয় পক্ষের একে অপরের প্রতি ন্যূনতম আস্থাও নাই। গত সপ্তাহগুলোতে কিছু একটা ঘটনা ঘটেছে যার ফলে সেই অবিশ্বাস ও দূরত্ব কিছুটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড পার হয়েছে, যা নির্বাচন পূর্ব এবং পরবর্তী রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। মানে জি হাসান বলতে চান যে গত সপ্তাহে কিছুটা ঘটেছে, আমিও জানি ঘটেছে। আমার মনে হয় যে ওই যে সেনা সদস্যদের যে বিচার, মানে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার, এটা কি সাধারণ আইনে হবে নাকি সামরিক আইনে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আর কি ঝামেলা। এবং এই যে ঝামেলাটা, এটা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরের রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। জি হাসান লিখেছেন যে কি ঘটনা ঘটেছে সেটা আমি অনেক চেষ্টা করেও আসলে সেই ট্রিগার ইভেন্টটা শনাক্ত করতে পারিনি। কারণ আপার হাউস, পিআর বা জুলাই সনদের যে ইস্যুগুলোর কারণে বর্তমানে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আসলে আর্মির কোনো মাথা ব্যথা নাই, সেনাবাহিনী এগুলো নিয়ে ভাবেও না। তারপরেও হঠাৎ কেন এই সেনাবাহিনী এত উত্তেজিত হয়ে গেল, এটা আমরা না জানলেও সরকার এবং সেনাবাহিনী দুই পক্ষের সার্বিক অনাস্থার কিছু কারণ কিছু জেনারেলরা কিন্তু জানেন। এবং সেনাবাহিনীর পার্সপেক্টিভ থেকে সরকারের কিছু নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট উপদেষ্টা, তাদের রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্ডা, এগুলো সেনাবাহিনী পছন্দ করতেছে না। তারপর সেনাবাহিনীর প্রধানের যেই পোটেনশিয়াল রিমুভাল, মানে সেনাবাহিনীর প্রধানকে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে বা বরখাস্ত করতে পারে, এইটা একটা বিষয়। এতে সেনাবাহিনীর প্রধান সবসময় আতঙ্কে থাকেন। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে 3 বাহিনীর প্রধানের অনুরোধ সত্ত্বেও প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডক্টর ইউনূসের না সরানো সহ আরো কিছু ইস্যুকে এই দূরত্ব ও অনাস্থার প্রধান কারণ হিসেবে বোঝা যায়।
তাহলে দেখুন একটা নতুন তথ্য আমরা পেলাম, সেটা হচ্ছে যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমি তো একটু আগে বললাম যে তাকে বরখাস্ত করার সুপারিশপত্র জেনারেল ওয়াকার দিয়েছিল ডক্টর ইউনূসের কাছে, কিন্তু সেটা 1 মাস সেই ফাইল পড়ে থাকার পরও ইউনূস সাইন করেননি। তো সাইন না করার পরে সম্ভবত জেনারেল ওয়াকার, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এই 3 বাহিনীর প্রধান একযোগে ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করেছিল যে আপনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিন, কিন্তু ডক্টর ইউনূস সরায়নি। তো এটা একটা কারণ যে 3 বাহিনীর প্রধান আপনাকে বললো, একসঙ্গে রিকোয়েস্ট করলো, আপনি তাদের রিকোয়েস্ট রাখবেন না? রাখেন নাই। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের পার্সপেক্টিভে নির্বাহী রাজনৈতিক সরকারের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে জেনারেল ওয়াকারের অস্বীকৃতিকে এই দ্বন্দ্বের প্রধান উৎস হিসাবে দেখা হয়। মানে ইউনূস সরকারের মতে যে আর্মি পুরোপুরি সরকারের কন্ট্রোল মেনে নিতে চায় না, সরকার থেকে যখন যা নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ পালন করা না করা সেটা সেনাবাহিনীর প্রধানের ইচ্ছার উপর নির্ভর করে, তিনি চাইলে পালন করলো, না পালন করলেন নাই, মানে গুরুত্ব দেওয়া হয় না। যেটা কিন্তু হাসিনার আমলে হতো না, হাসিনার আমলে কিন্তু গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বিগত কয়েক সপ্তাহের যে এই এসকেলেশন, মানে এই যে অস্থিরতা, এই এক্সাক্ট ট্রিগার ইভেন্টটা কি আমরা না জানলেও সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে যদি রাজনৈতিক দলগুলো কোনো সেটেলমেন্টে পৌঁছতে না পারার কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, অথবা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তাহলে এই রাজনৈতিক ঘটনাবলীতে সেনাবাহিনীর সরাসরি একটা হস্তক্ষেপ করার সুযোগ তৈরি হবে, এটা বোঝা মোটেও কঠিন নয়। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার রাজনৈতিক ক্যালকুলেশন, আপার হাউস, লোয়ার হাউস, পিআর, জুলাই সনদ, নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে অনিশ্চয়তা বিভিন্ন ইস্যুতে কিন্তু এই সেনাবাহিনীকে রাজনৈতিক প্রসেসে সরাসরি এনগেজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। জি হাসান মনে করেন যে সেনাবাহিনী মনে করছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় যদি রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় তবে সেই সংকট নিরসনে সেনাবাহিনী মাঠে নামার ম্যান্ডেট তাদের আছে। অন্যদিকে আমরা মনে করি যে রাজনীতিতে আর্মির নাক গলানো উচিত নয়, এবং সেটা 90 সালের পর থেকেই আমরা এটা মনে করি। যদিও সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি এখন পর্যন্ত কোনো আলামত দেননি যে তারা রাজনীতি হস্তক্ষেপ করতে পারেন বা ক্ষমতা টেক ওভার করতে পারেন, কিন্তু ভয়টা হচ্ছে যে রাজনৈতিক সংকট যদি আরো গভীর এবং তীব্রতর হয় এবং রাজনীতিতে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ নিয়মিত এভাবে ঘটতে থাকে, মানে এখনো ঘটছে টুকটাক, কারণ আপনি জানেন যে সেনাবাহিনী চায় যে সব দল নির্বাচন করুক, সেনাবাহিনী চায় জাতীয় পার্টি নিষিদ্ধ না হোক ইত্যাদি, বা আপনারা জানেন যে হাসনাতকে বলেছিল সেনাবাহিনীর প্রধান যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে, যদি এভাবে হস্তক্ষেপ বাড়তে থাকে তবে 90-এর গণ আন্দোলনের পর রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখার যে রাজনৈতিক সেটেলমেন্টটা হয়েছিল আওয়ামী লীগ বিএনপির ভিতরে সেটা ভেঙে যেতে পারে। এমনকি নির্বাচনের পরও আর্মির সরাসরি হস্তক্ষেপ বর্তমান সময়ের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারে। এটা অত্যন্ত অযাচিত এবং অস্বস্তিকর একটি সম্ভাবনা, কারণ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর 90 সালে আমরা আর্মির সরাসরি হস্তক্ষেপ মুক্ত রাজনৈতিক সরকার পেয়েছিলাম। আমি আমার আগের ভিডিওতেও বলেছি নির্বাচনের পরেও কিন্তু সেনাবাহিনী তাদের প্রভাব কমাবে না। একটা জিনিস দেখুন, ডক্টর ইউনূস তিনি কিন্তু ওয়ান ম্যান আর্মি, তার বহির্বিশ্বে এত প্রভাব যে সে সেনাবাহিনী, নৌবাহিনী, কোনো বাহিনীকে ভয় পায় না, তার কোনো পলিটিক্যাল পার্টি নাই, তার কোনো স্ট্রং কোনো লোকজন নাই সাপোর্ট করার মতো। তারপর ডক্টর ইউনূস তিনি যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মানে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছেন, কারণ তার আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং ভয় ডরহীন তার মনোভাব, তিনি নোবেল পুরস্কার বিজয়ী, তিনি বোঝেন যে আমি মানুষটা এত বড় যে সেনাবাহিনী আমার কিছুই করতে পারবে না। কিন্তু ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল আসে ক্ষমতায়, তারা কি এতটুকু সাহস দেখাতে পারবে আমি জানি না, কিন্তু আমি আমার বিশ্লেষণে বলেছিলাম যে সামনে বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতা আসুক, যেই আসুক না কেন, বাংলাদেশ আর্মি এখন পাকিস্তানের স্টাইল ফলো করবে। কিরকম? তারা ক্ষমতা নিবেও না, আবার ক্ষমতার উপর কন্ট্রোল রাখবে। এর দুইটা দিক আছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। খারাপ দিক হচ্ছে যে এই সরকারটা, মানে যে সরকার আসবে, এই সরকারটা জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা স্বাধীন না। তারা পাকিস্তানের মতো যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে তারা একটা ছাড়পত্র নিতে হবে যে হ্যাঁ এটা করা যায়। আর ভালো দিকটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে সেনাবাহিনীকে গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডে ব্যবহার করেছিল, এইভাবে কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আর ব্যবহার করতে পারবে না।
এবং সেনাবাহিনী ব্যবহার করতে না পারলে পুলিশকে ওইভাবে ব্যবহার করতে পারবে না। তো এই গেল দুইটা দিক। তিনি আরো লিখেছেন যে বিগত 1 বছরে বাংলাদেশ অনেক উত্থান পতনের ভিতর দিয়ে গিয়েছে, কিন্তু আমি এই সপ্তাহের মতো এত গুমট এবং এত অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি আমি আর দেখিনি। অথচ ভেবেছিলাম জুলাই ঘোষণাপত্রে ঐক্যমত্য এবং নির্বাচনের টাইমলাইন ঘোষণার পর রাজনৈতিক দলগুলো একটি সেটেলমেন্টে পৌঁছেছে এবং আমরা আমাদের প্রধান সংকটগুলো অতিক্রম করেছি। ফলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে আপার হাউস, পিআর, নির্বাচনের পথ নকশা, জুলাই সনদ কিংবা গণভোট বা গণপরিষদ বোর্ড ইত্যাদি প্রশ্নে নিজেদের মধ্যে সবাই ছাড় দিয়ে একটা সেটেলমেন্টে পৌঁছানো। এলিট, পাওয়ার গ্রুপ এবং বিভিন্ন পক্ষদের নতুন অ্যালাইনমেন্টে শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে। এই সময় আমাদের সামরিক হস্তক্ষেপ মুক্ত একটি রাজনৈতিক বন্দোবস্ত স্থাপনের জন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে। খেয়াল রাখবেন, কোনো কিছুই অটো হয় নাই, সবকিছু অর্জন করতে হয়। স্বাধীনতা অর্জনের চেয়ে ধরে রাখা বেশি কঠিন। তো দর্শক, বুঝতেই পারছেন যে জিয়া হাসান অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন যে এই 1 সপ্তাহ ধরে এমন গুমট ভাব তিনি তার লাইফে আগে দেখেননি। মানে কেউ কিছু বলতেছে না, সেনাবাহিনী কিছু বলতেছে না, সরকার কিছু বলতেছে না, কিন্তু এটা গুমট ভাব, অস্বস্তিকর ভাব। এবং এর ভিতরে সেনাপ্রধান দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে। আপনারা জানেন যে নিয়ে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কারণ পরিস্থিতি এসব গুঞ্জন তৈরি করে। কিন্তু আগে তো ছড়ায় নেই। আগে তো ডক্টরের সঙ্গে বহুবার সেনাপ্রধান দেখা করেছেন, তখন তো গুজব ছড়ায় নাই। কিন্তু এখন ছড়িয়ে গিয়েছে কি জন্য? কারণ ওই পরিস্থিতিটা ওই রকম। কাজে আমরাও চাই যে যেই সরকারটা ক্ষমতায় আসবে সেই সরকারটা যাতে জনগণের ভোটে নির্বাচিত হয়, যে কোনো ডিসিশন নিতে পারে এবং যাতে সেনাবাহিনী নাক না গলায়, এটাই আমাদের চাওয়া। আর তারপরে দেখি। তবে আমার মনে হয় যে জিয়া হাসানের সঙ্গে সুমিলে বলতে চাই যে এই মুহূর্তটা দরকার যে সকল ব্যবধান ভুলে, সকল বিভেদ ভুলে দেশকে নির্বাচনমুখী করে নির্বাচনে অংশগ্রহণ করা, প্রত্যেকটা দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং নির্বাচনে যেই দল জয়ী হয় তাকে সমর্থন করে ডক্টর ইউনূসকে সসম্মানে বিদায়ের ক্ষেত্র তৈরি করা উচিত। এবং পরবর্তীতে আর্মির বিষয়টা পরবর্তীতে হয়তোবা সেনাবাহিনীর প্রভাব আস্তে আস্তে হয়তোবা কমে যাবে। নির্বাচিত সরকার আসলে, নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্ত জায়গায় জায়গায় বসলে, আইন শৃঙ্খলা ঠিক হলে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে সরিয়ে তাদেরকে ব্যারাকে নিয়ে গেলে আমার মনে হয় সেনাবাহিনীর প্রভাব এমনিতেই কমে যাবে। বাট আপাতত নির্বাচনমুখী হতে হবে সমস্ত বিভেদ ঘটিয়ে। এটাই হচ্ছে একমাত্র পথ, এর বিকল্প কোনো পথ নাই। এবং এই পথটাই দেশের জন্য মঙ্গল, দেশের মানুষের জন্য মঙ্গল। ধন্যবাদ।